আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। অবিরত দিনার্ত মূর্ছা গিয়েছে। মেদিনীতে নেমে এসেছে ঘোর আধারিয়া। হুট করে আবহাওয়া খারাপ করেছে, ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে। চিমচিমে মোমবাতির শিখা মৃদুমন্দ সমীরণে কেঁপে উঠছে। ভূমি ঘরেই রয়েছে। মাগরিবের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ আইপিএস সমস্যা দেখা দিয়েছে, চলছে না। এদিকে প্রলয় এখনো বাড়ি ফেরেনি। বাকিরা সবাই যে যার ঘরে রয়েছে। বিছানার উপর বসে একটা হাদিসের বই পড়ছে ভূমি। বইটা ফিরোজা দিয়েছেন তাকে। ফিরোজার ঘরে গল্প, উপন্যাস আর ইসলামিক বই দিয়ে ভরপুর। তিনি বই পড়তে খুবই পছন্দ করেন। সেই সঙ্গে বই সংগ্রহ করতে ওনার বেশ আনন্দ, আগ্রহ। যখনই সময় পান নিজে গিয়ে পছন্দ করে পড়ে তারপর বই কেনেন। ভূমি এখন নবীর জীবনী পড়ছে। মোমবাতি জ্বালিয়ে সেই টিমটিমে আলোয় বই পড়তে তার বেশ ভালো লাগছে। গ্রামের বাড়ির মতো অনুভূতি আসছে। ছোটবেলায় এভাবে কুপি জ্বালিয়ে পড়তো। তাদের তো বিছানা ছিল না, তাই মেঝেতে মাদুর বিছিয়ে তারপর পড়তো। দিনগুলো কতই না সুন্দর ছিল। এশারের আজান পড়েছে। বইটা বন্ধ করে বিছানার উপর রেখে ভূমি ওয়াশরুমে চলে গেল অজু করবে বলে। আগে নামাজ আদায় করবে, তারপর আবারও বইটা পড়বে। 25 পৃষ্ঠা অবধি পড়া হয়েছে তার। বই পড়ার মাঝেও বেশ সময় কাটাচ্ছিল। রাত 9টা। কলিং বেল চাপতে সাবিনা সদর দরজা খুলে দিল। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রলয় সোজা নিজের ঘরে চলে এলো। কারণ বৈঠকখানে এখন কেউই নেই। পূর্ণতা, পুষ্পিতা তাদের ঘরে পড়ছে। প্রলয় নিজের ঘরে চলে এলো। এসে দেখলো ভূমি বিছানার ওপর বসে আছে। মোমবাতি জ্বলছে। জলজল করতে থাকা মোমবাতির উজ্জ্বল লালচে হলুদ আলো ভূমির সর্বাঙ্গে আশ্রে পড়ছে। প্রলয় দরজা আটকে উদ্যত হলো। হঠাৎ হাওয়ার শব্দে চমকে উঠল ভূমি। চোখ তুলে তাকালো দরজার দিকে। প্রলয়কে দেখতে পেয়ে কিছুটা স্থির হলো। বিছানা ছেড়ে নামলো সে। এখন নিশ্চয়ই প্রলয় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাবে। বলার আগে ভূমি ওয়ার্ড্রোব থেকে প্রলয়ের জন্য ট্রাউজার, টি শার্ট বের করে রাখলো বিছানার উপর। তোয়ালেখানা হাতে নিয়ে তার কাছে গেল। ইতিমধ্যে প্রলয় তার হাত থেকে ঘড়িটা খুলে ফেলেছে। বুকের কাছ থেকে সাদা শার্টের বোতামগুলো খুলে ফেলেছে। বুকের লোমসগুলো আধারেই দেখা গেল না, তবে তার মাঝে বিদ্যুৎ চলে এলো। প্রলয়ের উন্মুক্ত বুক দৃষ্টিগোচর হলো। ভূমি চোখ ফিরিয়ে নিল। লজ্জার হানা দিচ্ছে। হাতে থাকা মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেল প্রলয়। এরপর ভূমিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ফ্রেশ পরে হব, আগে বউকে আদর করে নেই। ভূমি বাহানা খুঁজতে লাগলো। হুট করে বলে উঠল, দরজা খোলা আছে, যে কেউ চলে আসতে পারে। প্রলয় তোয়াক্কা করল না, বরঞ্চ ভূমির কৃপায় সিক্ত পরশ দিয়ে আসক্তি মাখা কঞ্চে বলল, এই বাহানা কাজে দেবে না, নতুন কিছু ভাবো। ভূমি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভূমির ললাটে আলতো পরশ এঁকে দিয়ে আবার বলল, তোমায় আদরে আদরে মুড়িয়ে রাখবো সোনা। কাজটা বলতে দেরি ভূমিকে পাজা কোলে তুলতে দেরি হয়নি। আচমকা কোলে তুলে নেওয়াতে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করলো ভূমি। প্রলয়ের মতিগতি ঠিক লাগছে না তার। লোকটার তপ্ত নিঃশ্বাস গায়ের উপর আশ্রে পড়ছে। এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। প্রলয়ের গলা জড়িয়ে ধরেছে সে। ভয় আছে যদি পড়ে যায় তাহলে তো তার কোমর ভাঙবে। কিন্তু সে জানে না প্রলয় তার ভূমিকন্যাকে কখনোই আঘাত পেতে দেবে না। চোখ মেলে তাকালো ভূমি। প্রলয় তাকে বিছানায় সন্তর্পণে শুয়ে দিয়ে বলল, তোমার এমপি মশাইয়ের এই জীবন থাকতে কোনো আঘাত তোমাকে ছুঁতে পারবে না ভূমিকন্যা। আর হ্যাঁ, এত পালাই পালাই করছো কেন? দুপুরে বলেছিলাম না আমার শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই। এনার্জি পেতে হলেও মিষ্টির ছোঁয়া প্রয়োজন। ভূমি তাড়াতাড়ি করে শোয়া থেকে বসে পড়ল। অধর কোণে মুচকি হাসির ছোঁয়া। প্রলয়ের কথা বোধগম্য হয়নি, অতটাও অবুঝ নয় সে। তাকে দেখে এপি মশাই বাঁকা হাসল। ভূমির পা টেনে নিজের কাছে নিয়ে এলো। সিক্ত উষ্ঠের ছোঁয়া এঁকে দিল সঙ্গে সঙ্গে। অধরাষ্ট্রের আলিঙ্গনে দম আটকে আসার উপক্রম। প্রলয়ের পিঠ খামচে ধরল ভূমি। আবেশে চোখ বন্ধ করে নিয়েছে।
লোকটা ব্যাকুল হয়ে তার উষ্ঠদয়ের উপরই চড়া হয়েছে। অনুভূতির তীব্র উচ্ছ্বাস সর্বাঙ্গে, শিরা উপশিরা রক্ত ছলকে উঠল। হৃদয়ে হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। কোমল হাত দ্বারা প্রলয়ের চুলের পেছনে আঁকড়ে ধরল সে। ইতিমধ্যে ভূমি কন্যার বুকের ওপর থেকে ওড়না সরিয়ে নিয়েছে প্রলয়। কোমরে হাত রেখে নিজের অনেকটা কাছে টেনে নিল ভূমিকে। যতটা কাছে টানলে দুটি হৃদয়ের দূরত্ব ঘুচায়, সময় বয়ে যায়। প্রলয়ও আরো ব্যাকুল হতে শুরু করেছে। এরই মাঝে কেউ এসে দুয়ারে কড়া নাড়ল। হঠাৎ করে শব্দ হয়, হাঁপড়ে গেল ভূমি। প্রলয়কে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠ দেহের এই লোকের সঙ্গে সে পারবে? প্রলয় নিজের মাঝে নেই, ভূমিকে আরো কাছে পাওয়ার তাড়নায় মেতে উঠেছে সে। ভূমির অদৃষ্টে আরো রুক্ষভাবে আলিঙ্গন করতে শুরু করলো। উন্মাদ হয়ে উঠেছে প্রতিনিয়ত। এবারও প্রলয়কে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো ভূমি। অসহায় মুখ করে সেই গভীর চোখের দিকে তাকালো। প্রলয় থেমে গেল, হুট করে রেগে গেল। তবে ভূমির সঙ্গে খারাপ ব্যবহার হলো না। আবার দরজায় কেউ কড়া নাড়ছে। এইবার যেন জ্বলন্ত অগ্নিশিখা নিভে গেল। প্রলয় উঠে বারান্দায় চলে গেল। মেঝে থেকে নিজের ওড়না গায়ে আর মাথায় ভালো করে পেঁচিয়ে দরজা খুলে দিল ভূমি। অর্পণ দাঁড়িয়ে রয়েছে। প্রলয়ের সঙ্গে তার একটু দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ দরকার। মাথা নিচু করে ভূমিকে জিজ্ঞেস করল, ভাই ঘরে আছে? ভূমি মাথা উপর নিয়ে ঝাঁকিয়ে পড়ল। জি। অর্পণের গলার আওয়াজ শুনেই ঘরে চলে এসেছে প্রলয়। এমন ভাবে তাকাচ্ছে যেন অর্পণকে কাঁচা চিবিয়ে খাবে। বুকের কাছ থেকে শার্টের বোতাম খোলা, হাত গুটিয়ে রাখা। অর্পণ আর চোখে প্রলয়কে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন ভাই? সব সময়কার মতো আজও প্রলয়ের তেরা জবাব, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তাকিয়ে আছি। প্রলয়ের কথা শুনে মাথায় হাত অর্পণের। তার ভাই বিয়ের পরও শুধরবে না। চুপসে যাওয়া মুখ নিয়ে অর্পণ বলল, ভেবেছি বিয়ে হয়েছে, এবার অন্তত তোমার ওইসব উদ্ভট কথাবার্তা থেকে রেহাই মিলবে, কিন্তু তার হলো কই? তুমি সেই একই আছো। তুই আমাকে রেহাই দিলি কোথায়? সেই তো বাগড়া দিতে চলেই এলি। প্রলয়ের কথার মানে অর্পণ বুঝতে না পারলেও ভূমি ঠিকই বুঝতে পেরেছে। মুখ অন্যদিকে ফিরিয়ে এসে উঠল। বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো প্রলয়, যেন চোখ দিয়ে বলছে আজ আর রক্ষে নেই। ভূমি আর দাঁড়ালো না প্রলয়ের সামনে। দুই ভাইকে কথা বলতে দিয়ে সে বেরিয়ে গেল। রাতের খাবার কারোরই খাওয়া হয়নি এখনো। ভূমি নিচে চলে গেল, খাবার গরম করতে হবে। সবাই হয়তো কিছুক্ষণ পরই খেতে বসবে। ফিরোজা আর ভূমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। গুলবাহার আগেই খেয়ে শুয়ে পড়েছেন। ওনার আবার ব্লাড সুগার। খাওয়া দাওয়ার পর ঔষধ খেয়ে শুয়ে পড়েন। প্রলয়ের গ্লাসটাতে পানি ভরে দিয়ে পাশেই বসে পড়ল ভূমি। নিজের প্লেট আজ অল্প করে ভাত নিয়েছে, খেতে ইচ্ছে করছে না। এদিকে সকলে খেতে শুরু করে দিয়েছে। খাওয়ার এক পর্যায়ে প্রলয় জিজ্ঞেস করল, পরীক্ষা কেমন হয়েছে পূর্ণপুষ্প? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে বড় ভাইয়া। বাকিগুলোর প্রস্তুতি কেমন? সবগুলোই ভালো। পুষ্পিতা বলল। আমার ম্যাথ নিয়ে সমস্যা আছে। মাধুরী চটে গেলেন মেয়ের উপর। ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, সারা বছর কি করেছিস? আগে বলিসনি কেন? পানি পান করে মোর্শেদ শিকদার বললেন, এ নিয়ে পরে কথা বলা যাবে। খাওয়ার সময় শুধু শুধু মেয়েটার উপর চেঁচিও না তো। হ্যাঁ, আমি কিছু বললেই তো তা চেঁচানো হয়ে যায়। কেউ কিচ্ছু বলল না। যে যার মতো খাওয়ায় মনোযোগী হলো। ভূমি প্রলয়ের পাতে ভাত আর তরকারি দিল, এরপর নিজেও খেতে শুরু করলো। আর চোখে একবার মাধুরীর দিকেও তাকিয়েছিল। আজ আর তেমন কিছুই বললেন না তিনি। হয়তো ওনার রাগ কমে আসছে কিছুটা। সবে রাতের খাবার খেয়ে ঘরে এসেছে অর্পণ। সময় কাটছে না তার। আজ সারাদিনে একবারও ইরার সঙ্গে কথা হয়নি। মেয়েটা নিজে থেকে একটিবার কলও করেনি। সে দিয়েছিল কিন্তু ধরেনি, হয়তো ফোন কাছে ছিল না। এমনিতেও তো ঘন্টার পর ঘন্টা কথা হয় তাদের। অর্পণ ভাবলো ইরাকে একবার কল করবে, যেই ভাবার সেই কাজ। চার্জিং থেকে ফোনটাকে নিয়ে ইরার নাম্বারে ডায়াল করলো সে। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ধরে ফেলো ইরা। অর্পণ জিজ্ঞেস করলো, কি করছিলে? পড়ছি। তাহলে মোবাইল হাতে কেন? রুটিন দেখছিলাম, তখনই আপনি কল করলেন। তা বলুন, কোনো দরকার? সারাদিন যে একটিবারও কল দিলে না। আসলে আমার সেমিস্টারের রুটিন দিয়েছে, প্রচুর পড়তে হবে। তাহলে বিরক্ত করলাম? তুমি পড়ো। আর হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, রাত জাগবে না। বাকি পড়া কাল কভার করবে। ফোন কানে রেখেই ইরা বলল। হুম। কল কেটে দিল অর্পণ।
ফোন আবারও চার্জিংয়ে দিয়ে বিছানায় গুছিয়ে শুয়ে পড়ল। অবশ্য এখন তার ঘুম আসবে না। প্রতিদিন এই সময়টাতে ইরার সঙ্গে কথা বলে, তবে আজ তো ইরা ব্যস্ত। সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে প্রলয়। অপেক্ষার প্রহর গুনছে কখন ভূমি ঘরে আসবে। খাওয়া শেষ হতে সে তো ঘরে চলে এলো, কিন্তু বিবি সাহেব আর আসার নামগন্ধ নেই। নিচে কি করছে এখনো? এদিকে তার বড়মশাই যে অপেক্ষা করতে করতে আক্কা পাচ্ছে, সেদিকে খেয়াল নেই মোটেও। প্রলয় হতাশ, খুবই হতাশ। যখন তখন বউকে কাছে পাওয়া যাচ্ছে না। প্রলয় একবার বিছানা ডান পাশে যাচ্ছে তো আরেকবার বিছানার বাঁ পাশে যাচ্ছে। সময় যেন কাটছেই না। কিছুক্ষণ এভাবে কড়াকড়ি খেয়ে বারান্দায় চলে গেল প্রলয়। দুদিন ধরে সিগারেট ছুঁয়েও দেখেনি। শশী শূন্য অম্বরে ঘোর আধারিয়া মৃদুমন্দ সমীরণে অপরাজিতা গাছের লতা পাতাগুলো দুলছে। বারান্দায় হরিদ্রাপ আলো জ্বলছে। রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে প্রলয়। দৃষ্টি স্থির রেখেছে বিস্তীর্ণ অন্ধিকা অম্বরে। সময় থমকে গেছে তার। আজ দুপুরে একটা প্রেস কনফারেন্স ছিল। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হতেও হয়েছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রলয়ের কথাগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে। মোবাইল সেগুলোই একটিবার দেখলো সে। মাথা ধরিয়ে গিয়েছিল তার। একটা সিগারেট ধরো প্রলয়। পরপরই উষ্ণ ধোঁয়া বাতাসে বিলীন করে দিল। আজকাল সিগারেটের ধোঁয়াতেই স্বস্তি মেলে না। ভূমি ঘরে এসে দরজা আটকে দিল। প্রলয়কে না পেয়ে একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাল। না, দরজা তো বাইরে থেকে বন্ধ। এরপর দেখলো বারান্দার দরজায় উঠ করেই খোলা। সে ভেবে নিল প্রলয় এখন বারান্দায় রয়েছে। তাই সে বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধতে আরম্ভ করলো। বিকেলে ফিরোজা চুলে তেল লাগিয়ে দিয়েছিলেন। ঘন দীঘল কেশে একা তেল দিতে পারে না ভূমি। বিয়ের আগে সবসময় আম্মা তাকে তেল লাগিয়ে দিতেন। কুপির সেই টিমটিমে আলোয় মাদুর পেতে বসে তেল লাগানোতেও এক অন্যরকম উচ্ছ্বাস কাজ করত। এখানে তো মুখ ফুটে বলতেও দ্বিধাবোধ হয় যে আমাকে চুলে তেল লাগিয়ে দিয়ে। ছোটবেলা থেকে আম্মা তার চুলে তেল লাগিয়ে দিতেন। এই চুলের যত্ন সবসময় তার আম্মাই করতেন। চুল বাঁধতে গিয়েও আম্মার কথা খুব মনে পড়ল ভূমির। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এরই মাঝে বারান্দা থেকে ঘরে ফিরে এলো প্রলয়। ভূমিকে আয়নার সামনে বসে থাকতে দেখে রাগ হলো তার। ঘরে এসেছে কিন্তু তাকে একটিবার ডাকলো না। ভাবতে আরেক দফা রাগ হলো। তখন অর্পণ চলে আসে। খুবই বিরক্ত হচ্ছিল। বউয়ের সাথে প্রেম করেও শান্তি নেই। কেউ না কেউ ঠিকই বাগড়া দিতে চলে আসবে। আজ অর্পণ এসেছে, কাল অন্য কেউ আসবে। তারপর তার অবস্থা দেখে ভূমিও হাসছিল। হুট করে সেই কথাটা মনে পড়ে গেল। আয়নায় ভূমির প্রতিবিম্ব দেখেই বলল, তখন খুব হাসা হচ্ছিল। চট করে ভূমি আয়নায় তাকালো। প্রলয়ের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। লোকটা তার থেকে 3 থেকে 4 হাত দূরত্ব। লোকটা ঠিকই মনে রেখেছে। ভূমি না জানার ভান করে বলল, কখন? আমার তো মনে পড়ছে না। ধীর পায়ে এগিয়ে এলো প্রলয়। ফ্রিউচে ভূমিকে একবার দেখল। সে জানে ভূমি ইচ্ছে করেই এমনটা করেছে। ক্ষীণ হেসে ভূমির দিকে কিছুটা ঝুঁকে প্রলয় বলল, এখন তো মনে পড়বেই না। তা আমি মনে করিয়ে দেই, তাহলে হয়তো মনে পড়বে তুমি কখন আর কোন কারণে হাসছিলে। প্রলয়ের গা থেকে সিগারেটের ধোঁয়ার বিদঘুটে গন্ধ আসছে। গা গুলি উঠল ভূমির। সিগারেটের গন্ধ সহ্য হয় না তার। কিন্তু লোকটা যে ওয়াদা করেছিল কখনো ধূমপান করবে না, তাহলে সেই কথা মিথ্যে ছিল। ভূমির মন খারাপ হলো। মুখ ফিরিয়ে নিল প্রলয়ের দিক থেকে। কিঞ্চিত অভিমান উকি দিলেও অভিযোগ করতে ইচ্ছে হলো। বলতে ইচ্ছে হলো, কেন আপনি কথা দিয়ে কথা রাখলেন না? আপনি তো জানেন সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। কিন্তু কিছুই বলতে পারল না ভূমি। প্রলয় তার আরেকটু ঝুঁকে মসৃণ উষ্ঠে শব্দ করে উষ্ঠ চল। এরপর ভূমির দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করলে ভূমি ওড়না দ্বারা নিজের মুখ চেপে ধরল। অর্ধাঙ্গিনীর চিবুক ছুঁয়ে মুখটা নিজের দিকে ফেরালো। প্রলয় বলল, ভুল হয়ে গেছে, কিন্তু তুমি চাইলেই সিগারেটের এই উটকো গন্ধকে দূর করতে পারো। ভূমি অবাক চোখে তাকালো। এভাবে তাকাতে থেকে প্রলয় বাঁকা হাসলো। ভূমির বাহু ধরে উঠিয়ে বিছানায় নিয়ে বসালো। নিজে থেকে গিয়ে বারান্দায় দরজা আর ঘরের বাতি নিভিয়ে দিল। ঘুম বাতি জ্বলছে। হুট করে আলো নিভে যাওয়ায় সবকিছু অন্ধকার লাগতে শুরু করেছে। কিছুটা সময় যেতে ঘুম বাতির আবছা আলোতে সে দেখতে পেল প্রলয় একদম তার সামনে। চমকে উঠল সে। কিছুটা ভয় পাওয়ায় বুকে 2 হাত চেপে রেখেছে।
ভূমিকে বিছানায় শুয়ে দিল প্রলয়। এতটা সময় অপেক্ষা করানোর শাস্তি তাকে পেতেই হবে। ভূমির উপর ঝুঁকে প্রলয় বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, ঘন ঘন প্রেম আর আদর পাবে, এটাই স্বাভাবিক। ভূমিকে বিছানার সঙ্গে চেপে উষ্ণতায় মিলিয়ে দিল। খুব রুক্ষ ভাবে চুমুন সৃষ্টি করেছে প্রলয়। নিজেকে নিয়ে ভূমির মাঝে কোনো খারাপ লাগা রাখবে না সে, না আর সিগারেট ধরবে। বেশ কিছুক্ষণ পর ভূমির উষ্ণতায় ছেড়ে কৃপাদেশে নেমে এলো প্রলয়। মুহূর্তেই কিঞ্চিত ব্যথা অনুভূত হলো ভূমির। চিনচিনে ব্যথার সঙ্গে হালকা জ্বালাও করছে। সমস্ত ভর ভূমির উপর বিছানার সঙ্গে লেপ্টে রয়েছে মেয়েটা। এইদিকে বিছানার গদি থেকেও ভূমিকে বেশ কোমল মনে হলো প্রলয়। ভূমিকে নিজের সঙ্গে জড়িয়ে নেশালো শান্ত স্বরে বলা, এতটা কোমল না হলেও পারতে। মাঝে মাঝে তো আমার ভয় হয়, কখন না জানি গলে যাও। প্রলয় আবারও মগ্ন হলো তার ভূমিকন্যাতে। তীব্র অনুভূতির চাবুক আঘাতে মূর্ছা যাচ্ছে দুটি দেহ। আবারও সেই মধুর সুমধুর লীলায় মেতে উঠল কপত কপতে। সাক্ষী হয়ে থাকলো একটি নির্জন প্রহর। রাত 2টা। একাধারে সিগারেটের ধোঁয়া বিলীন করছে মেহরাব শিকদার। ঘুম আসছে না কিছুতেই না। কিছু একটা চিন্তা ওনাকে ঘুমাতে দিচ্ছে না। বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে এসেছেন তিনি। এরই মাঝে 2টো সিগারেট পুড়িয়ে ফেলেছেন। ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ফিরোজা। রাত তো কম হয়নি। মেহরাব শিকদার নিজের অনিশ্চিত ভবিষ্যতের জন্য বড্ড চিন্তিত। কি হবে যখন ফিরোজা সব সত্যি জেনে যাবেন? তিনি যেন বড্ড ভালোবাসে নিজের অর্ধাঙ্গিনীকে। মাথা ধরে আসছে ওনার। অতীতের একটা ভুল সিদ্ধান্তে জীবনটা ওলট পালট হয়ে গিয়েছে। কিন্তু সেই ঘটনার জন্য মোটেও অনুতপ্ত নন তিনি। সেই অধ্যায় তো তখনই শেষ করে দিয়েছিলেন। কিন্তু অতীত পিছু ছাড়লে তো, তবে যাই হোক, অতীত আর কিছু সত্য থেকে কখনই পর্দা তোলা যাবে না। দরকার পড়লে নিজের পথের কাঁটা তিনি যে কোনো মূল্যেই উপড়ে ফেলবেন। ঘুম না হওয়ায় চোখ অসম্ভব লাল হয়ে রয়েছে। তিনি আর সময় অতিবাহিত না করে ঘরে ফিরে এলেন। ফিরোজার চলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে কয়েকটা কথা ভীষণভাবে আওড়ালেন। আমার তোমাকে হারানোর বড্ড ভয় ফিরোজা। অতীতকে আমি কিছুতেই তোমার সামনে আসতে দেব না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি মোটেও পিছুপা হব না। ভূমা আর ভূমিকে আমার বর্তমান কিছুতেই পদার্পণ করতে দেব না। তুমি আর অর্পণই তো আমার সব। কিন্তু আফসোস, ফিরোজা ওনার একটা কথাও শুনতে পেলেন না। শুনলে হয়তো গল্পটা অন্যরকমের মোড় নিত। মেহরাব শিকদার অন্য পাশে শুয়ে পড়ে। রাত তো কম হলো না, এবার একটু ঘুমানোর চেষ্টা করা প্রয়োজন। সকালে হসপিটালেও যেতে হবে। ঘুমাতে না পারলে সারাদিন মাথা ব্যথা থাকবে প্রত্যুষে। নীলিমায় ধূসর রঙা মেঘের ঝাঁক বাতাসের তালে ভেসে বেড়াচ্ছে। ভূমির বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে প্রলয়। মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। একটু নড়াচড়া করার সুযোগটুকুও নেই। ঘুমের মাঝে নিজের উপর ভার কিছু অনুভূত হলো ভূমির। সূর্য এখনো উদয় হয়নি, তবে সকাল হতে শুরু হয়েছে। ভূমির ঘুম হালকা হয়েছে। একটু একটু করে চোখ মেলে তাকালো সে। ফজরের নামাজ আদায় করার জন্য এখনো অনেকটা সময় বাকি রয়েছে। এদিকে তাকে ঘুমের ঘরে শক্ত করে জড়িয়ে ধরেছে প্রলয়। বহু কষ্টে হাত বের করে প্রলয়কে সরানোর চেষ্টায় লেগে পড়ল ভূমি। প্রথম কয়েকবার ব্যর্থ হলেও মিনিট 2 পরে ঠিকই সফল হলো। ভূমি বিছানা ছেড়ে নামলো। ওয়ার্ড্রোব থেকে নিজের প্রয়োজন জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটে গেল। তাড়াহুড়ো করে গোসল সারবে। কাল ফজরের নামাজ আদায় না করে পড়ে ঘুমিয়েছে। বেলা করে ঘুম ভেঙেছে। শাশুড়ি মা তো এসব মোটেও পছন্দ করেন না। রোজ দেরি করে ঘুম ভাঙা তার পছন্দ না। এখন থেকে প্রলয়কে বলবে প্রতিদিন তার ফোনে অ্যালার্ম দিয়ে দিতে। এরই মাঝে গোসল করে ফজরের নামাজ আদায় করে নিল ভূমি। এরপর ভেজা কাপড়গুলো বারান্দায় জানালার ধারে ঝুলে থাকা পর্দাগুলোকে সরিয়ে দিয়ে জানালা হুট করে খুলে দিল ভূমি। প্রত্যুষে তেজি সমীরণ এসে ভিড় জমালো পুরো ঘরময়। শীতল সমীরণে গা শিরশির করে উঠল। ভেজা চুলগুলো মেলে দিল ভূমি। এখন হয়তো কেউই ঘুম থেকে ওঠেনি। সবে 6:30 বাজছে। তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছে নিল। চট করে প্রলয় ঘুমাচ্ছে এখনো। তাকে আর জাগালো না সে। এই বাড়িতে আসার পর জেনেছে লোকটা একটু ঘুম কাতুরে। দেরি করে ঘুম থেকে উঠতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। রাতে ঘুমানো দেরি করে। একটা
1:30টার অবধি জেগে থাকার অভ্যাসও রয়েছে এমপি মশাই। ঝিরঝির বৃষ্টি পড়ছে মৃদুমন্দ বাতাসের দাপটে। সেই বৃষ্টির কণা বারান্দা এবং জানালার রেলিং ভেদ করে লুটোপুটি খাচ্ছে ছোট ছোট ফুলের সফেদ মেঝেতে। আজ হসপিটালে যাননি মেহরাব শিকদার। হুট করে শরীরটা সকাল থেকে খারাপ লাগছে, প্রেশার বেড়েছে অনেকটা। স্বামীর অসুস্থ শরীর নিয়ে চিন্তায় ভুগছেন ফেরোজা। সকাল থেকে সেবা যত্ন লেগে পড়েছেন তিনি। মেহরাব শিকদারকে অনেকবার জিজ্ঞেস করেছেন কি নিয়ে এত চিন্তা করছেন তিনি, কিন্তু কিছুতেই জবাব মিলল না। অর্পণ নিজেই তার বাবার জন্য ওষুধ আর কিছু ফল কিনে দিয়ে গিয়েছিল। হসপিটালে যাওয়ার আগে বলে গিয়েছিল ডক্টর হয়ে কি করে নিজের শরীরে এতটা ক্ষতি করতে পারে। তুমি কি ঠিক কী নিয়ে এত টেনশন করছো আমি জানি না, তবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে, অন্তত আমার এবং মায়ের জন্য। এই ফলগুলো টাইম টু টাইম খাবে, আর মা যা রান্না করে দেবে চুপটি করে সেটাই খেয়ে নেবে। ছেলের কথা কিছুতেই ফেলতে পারলেন না তিনি। দুপুরে মেহরাব শিকদারের জন্য হালকা মশলা জাতীয় খাবার রান্না করেছিলেন ফেরোজা। ফুলকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে সবজি আর ছোট মাছ দিয়ে পালন শাক রান্না করেছিলেন। গরম গরম ভাতের সঙ্গে 2 টুকরো লেবু আর শসাও দেওয়া হয়েছিল। তারপর খাওয়া শেষে অর্পণের কিনে আনা কমলাটা, মালটা আর নাশপাতি খেতে দিয়েছিলেন ফেরোজা। কর্তব্যের খাতিরে একবার দেখাও করতে গিয়েছিল ভূমি। লোকটার মুখে অবধি দেখতে ইচ্ছে করে না, কিন্তু অসুস্থ মানুষের উপর রাগ, হিংসাবাদ, ঘৃণা দাবিয়ে রাখতে নেই। গাড়ি শুয়ে বসেও সময় কাটছিল না তার। এদিকে ঘুমও আসছিল না। পূর্ণতা, পুষ্পিতা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, তাই সে ভাবলো একবার গুলবাহারের ঘরে যাওয়া যাক। ওনা মাথায় পেয়েছে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সিঁড়ি ভেঙে নিচতলায় চলে গেল। গুলবাহারের ঘরের দরজার সামনে এসে ভূমি দাঁড়ালো। দরজাটা টোকা দিয়ে পড়ল। নানিমণি আসবো? তসবিহ পড়ছিলেন গুলবাহার। সেটা থামিয়ে ভূমিকে ঘরে আসার জন্য ইশারা করলেন। অনুমতি পেয়ে ভূমি ঘরে ভেতর প্রবেশ করলেন। গুলবাহার কিছুটা নড়েচড়ে বসলেন। আজ হুট করে পা আর হাঁটু ব্যথাটা বেড়েছে। ভূমি গিয়ে বিছানার সামনে দাঁড়ালো। গুলবাহার বিছানায় বসতে বসতে বললেন। ওনার কথা অনুযায়ী ভূমি বিছানায় বসল। তসবিহ বালিশের পাশে রেখে হাঁটুতে হাত রাখলেন। এরপর ভূমিকে জিজ্ঞেস করলেন, হঠাৎ আমার ঘরে কি দরকার? আসলে নানুমণি ঘরে শুয়ে বসে থাকতে আমার ভালো লাগছিল না। চুপ করে রইলেন গুলবাহার। পরপর ভূমি উচ্ছ্বাসিত কণ্ঠে আবার বলল, আমি কি আপনার পায়ে মালিশ করে দিব নানুমণি? ছট করে গুলবাহার তাকালেন ভূমির দিকে। না বলতেও মেয়েটা কি অবলীলায় বুঝতে পেরে গেল যে ওনার পায়ে ব্যথা করছে। মনে মনে খুশি হলেও প্রকাশ করলেন না তিনি। নিজেকে কঠোরভাবে উপস্থাপন করলেন। কড়া গলায় বললেন, এত ভাব জমাতে হবে না, আমার মন জয় করা এত সোজা নয়। ক্ষীণস্বরে ভূমি বলল, তেমন কিছুই না নানুমণি। তখন খাবার টেবিলে বসার সময় দেখছিলাম আপনি বারবার হাঁটুতে ধরছিলেন আর চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়েছিল। আমি ভাবলাম হয়তো আপনার হাঁটুতে ব্যথা। এবার কিছুটা নরম হলেন গুলবাহার। ব্যাপারটা সহজ করেই মেনে নিলেন, আপোষ করে নিলেন ভূমির সঙ্গে। মনে মনে ভীষণ খুশি হলে ভূমি। অন্তত গুলবাহার কিছুটা নরম হয়েছে। একদিন মাধুরীও তাকে আপন করে নিবে, সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তার। ভূমি সরিষার তেল হাতে নিয়ে গুলবাহারের পায়ে মালিশ করতে শুরু করল। ভদ্রমহিলা বেশ আরাম পাচ্ছে, চোখ দুটো মুদে আসছে, ঘুম আসছে ভীষণ। এতক্ষণ কি না ব্যথায় কাতরাচ্ছিলেন। গধূলি বিকেল, খুব একটা ছাদে ওঠা হয় না ভূমির। সারাক্ষণ ঘরে শুয়ে বসে আর সংসারের কাজে সময় কাটায় সে। এভাবেই দিব্য চলছে তার। আজ খুব ইচ্ছে হলো ছাদে ওঠার, তবে একা যাওয়ার অনুমতি নেই। প্রলয় তাকে বারণ করেছে একা বাড়ির বাইরে অথবা ছাদে না উঠতে। এখন সময়টা গধূলি বিকেল। পশ্চিম আকাশে প্রকাণ্ড সূর্যটা ক্রমশ নির্ঘণ্ট। আকাশ এখন একদমই পরিষ্কার। দেখে মনে হচ্ছে না দুপুরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে রোদ উকি দিয়েছিল তখন। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ভূমি। ছাদ বাগানের গাছগুলোর পাতায় পাতায় বৃষ্টি কণা। গাছে অনেক ফুল ফুটেছে। পূর্ণতা, পুষ্পিতা বাগান করতে ভালোবাসে। নানা জাতের ফুল গাছ লাগিয়ে রেখেছে। একটা বড় কাঠগোলাপ গাছ লাগিয়েছে, সাদা আর ম্যাজেন্ডার সংমিশ্রণে। ফুলগুলো খুবই পছন্দের, তীব্র সুবাস ছড়ায়। পাশেই আরেকটা মাঝারি কাঠগোলাপের গাছ, সাদা আর হলুদের মিশ্রণে
ফুলগুলো ফুটেই থাকে সবসময়। এছাড়াও বেলি, গোলাপ, চন্দ্রমল্লিকা আর নয়নতারা তো রয়েছেই। সেদিন প্রলয়ের প্রতি অভিমান ছিল প্রচণ্ড, তাই এসব খেয়াল করেনি ভূমি। দোলনায় বসে সময় কাটিয়েছিল, তবে আজ তার মন একদম ফুরফুরে। এইদিকে ফুলগুলোর ফটোগ্রাফি করছে পূর্ণতা, পুষ্পিতা। কাল পরীক্ষা নেই, আবার 2 দিন পর পরীক্ষা, তাই একটু সময় কাটাতে পারছে। পুষ্পিতা মুঠোয় করে অনেকগুলো কাঠগোলাপ ফুল তুলে ভূমির কাছে এলো। হলুদ ম্যাজেন্টা দুটোই রয়েছে। ফুলগুলো পেয়ে ভূমি খুব খুশি হয়ে গেল। অধর কোণে হাসি ফুটে উঠল। এই সুযোগে ভূমির কয়েকটা ছবি তুলে ফেলেছে পূর্ণতা। সে ভালো করে ছবি তুলতে পারে। পুষ্পিতা জিজ্ঞেস করলাম, ভাবিমণি, এই ফুলগুলো তোমার বিনুনিতে লাগিয়ে দিই? ভূমি আশেপাশের ছাদ আর জানালাগুলোর দিকে তাকালো। না, কেউ নেই আশেপাশে। মাথার উপর থেকে ওড়না সরিয়ে ফেল ভূমি। পুষ্পিতা তার লম্বা বেলুনিতে ফুলগুলো লাগিয়ে দিল। সবটা ভিডিও করছে পূর্ণতা। শেষে কানের পেছনটা তো একটা ফুল গুজে দিল। ভূমিকে নিজের দিকে ফিরে পূর্ণতা বলল, ভাবিমণি, তোমাকে পুরোই ফুলপরি লাগছে। প্রত্যুত্তরে ক্ষীণ হাসল ভূমি। পুষ্পিতার হাত থেকে দুটো ম্যাজেন্ডা রঙের কাঠগোলাপ নিয়ে একটা পূর্ণতার কানের পেছনে তো আরেকটা পুষ্পিতার কানের পেছনে গুজে দিল। এরপর 2 বোনের গাছ চিনে বলল, তোমাদেরও ফুল পরি লাগছে রায়বাঘিনী ননদিনীরা। পূর্ণতা এবার জিজ্ঞেস করল, আচ্ছা ভাবিমণি, মা যে তোমার সঙ্গে খারাপ আচরণ করেন, তোমার কি আমাদের মায়ের উপর রাগ হয় না? হাসি থেমে গেল ভূমি। সহসায় চিন্তার ভাঁজ পড়ল চোখে মুখে। একটু অপেক্ষা করিয়েই মনে মনে উত্তর সাজাতে ব্যস্ত হয়ে পড়ল পূর্ণতা। পুষ্পিতা প্রত্যুত্তর আজ এক দৃষ্টিতে চেয়ে রয়েছে ভূমির দিকে। ব্যাপারটা বুঝতে পেরে ক্ষীণ হেসে ভূমি বলল, ওনার মাঝে আমি এমন একজন মাকে দেখতে পাই, যিনি তার সন্তানের খুশির জন্য সব কিছু করতে পারেন। একদম আমার আম্মার মতো। আমি ওনার অবস্থা বুঝতে পারি। আমি জানি একদিন উনি আমাকে আপন করে নেবেন, ক্ষণে ক্ষণে চোখে হারাবেন। যমজ বোন দুটোতে হাঁ করে চেয়ে রয়েছে ভূমির দিকে। তাদের ভাবিমণি যথেষ্ট শান্তশিষ্ট হোক না কেন, প্রচণ্ড ভালো। তাই তো এই অল্প সময়ে তারা মিশে যেতে পারছে। এমনিতে ওরা অচেনা মানুষদের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে না। ভূমির প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে গেল। পূর্ণতা পুষ্পিতা এসে জাপটে ধরল ভূমিকে। দুজনই একসাথে বলে উঠল, তোমাকে আমাদের বড় ভাইয়ের বউ অর্থাৎ ভাবিমণি হিসাবে পেয়ে আমরা ভীষণ খুশি। তুমি খুব ভালো ভাবিমণি। মেয়ে দুটোর বাচ্চা মধ্যে হেসে উঠল ভূমি। মনটা ফুরফুরে লাগছে। ভাগ্যিস ওদের সঙ্গে আজ ছাদে এসেছিল। এমন করে মাঝে মাঝে ছাদে আসা প্রয়োজন। ওরা আরও কিছুক্ষণ ছাদের সময় কাটালো। প্রায় 8 ঘন্টা পর ছাদ থেকে নেমে গেল পূর্ণতা, পুষ্পিতা আর ভূমি। মাথায় ওড়না পেঁচালো। এত যত্নের ফুলগুলো পড়ে যেতে বা নষ্ট হয়ে যেতে পারে, তাই মাথায় আর ওড়না পেঁচালো না ভূমি। সেভাবে পূর্ণতা পুষ্পিতার সঙ্গে নিচে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় ভূমিকে আগে আগে যেতে দেখছিল ওরা 2 বোন। পেছন থেকে যেন ভূমির চুলের ভিডিও করে বড় ভাইকে পাঠাতে পারে, সেই জন্যই এমন বুদ্ধি। ঘরে এসে ফোনের লক খুলে ভূমি দেখতে পেল প্রলয় তাকে অনেকবার কল করেছিল। তখন সে ছাদে ছিল, ফোন সঙ্গে করে নিয়ে যায়নি। হাতে করে ফোনটা বহন করতে ইচ্ছে করে না তার, ভারী ভারী লাগে। এবার ভূমি নিজে থেকে প্রলয়ের নাম্বারে ডায়াল করলো। রিং হবার সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়া হলো। হয়তো প্রলয় ব্যস্ত আছে, আর নয়তো কল ব্যাক করবে। হয়েছেও তাই। প্রলয় কল ব্যাক করেছে। সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো ভূমি। সেই কিছু বলবে তার আগে ওপাশ থেকে প্রলয় বলল, কি ব্যাপার, বরকে খুব বেশি মিস করছিলে বুঝি? এই তো আর ঘন্টাখানেক পরেই চলে আসবো সোনা। প্রলয়ের কথা শুনে মাথায় হাত ভূমির। কোথায় সে মনে করেছিল হয়তো জরুরি কোনো কাজে লোকটা তাকে কল করেছিল, কিন্তু হলো তার উল্টো। কণ্ঠস্বর খাদে নামিয়ে ভূমি বলল, আপনি তো আগে এমন ছিলেন না, হঠাৎ করে পাল্টে গেলেন কি করে? কোথায় পাল্টে গেলাম? তোমাকে তো প্রতিদিনই ভালোবাসি। গম্ভীর এমপি মশাই হুট করেই কেমন হয়ে গেল, কেমন দুষ্টু দুষ্টু কথা বলে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি বুকে হাস জাগল। আলহামদুলিল্লাহ, ভূমি কোনো কথা বলতে শিখেছে, সহজ হতে চেষ্টা করছে, এটাই অনেক। ভূমিকে আরেকটু বাজাতে প্রলয় বলল, তোমার কথা শুনে আমার ভীষণ প্রেম পাচ্ছে। কি করা যায় বলো তো?
10,000 হাত দূরে থাকুন এমপি মশাই। এখন তো 10 ইঞ্চি দূরত্ব সহ্য হচ্ছে না জান। রাখছি, নানুমণি রাখছেন। এক প্রকার মিথ্যে বলে কল কেটে দিল ভূমি। লোকটা দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন, কোনো কথায় আটকায় না। তিনি কি বুঝতে পারছেন না ওনার এহেন কথায় অষ্টাদশী কন্যার মনে প্রেমের মাদল বাজছে? উনি কি বুঝতে পারছেন না অষ্টাদশী কন্যার মনে অনুভূতির তীব্র জোয়ার আছড়ে পড়ছে? থম মেরে বিছানায় বসে পড়ল ভূমি। প্রলয়ের সঙ্গে কথা বলতে গেলেই লজ্জারা হানা দেয়।